ক্লাস 7 তোমাদের আজকে পরমাণু অণু রাসায়নিক বিক্রিয়া যে চ্যাপ্টারটা আছে সেটা শুরু করব। সেখানে তোমাদের ফার্স্ট পোর্শন আছে চিহ্ন সংকেত ও যোজ্যতা। তো তোমরা ক্লাস 6-এ অলরেডি চিহ্ন সংকেত যোজ্যতা সম্বন্ধে পড়েছো। এবার আমরা জানি যে এই চিহ্ন দিয়ে আমরা সংক্ষেপে মৌলকে প্রকাশ করি। সবসময় আমাদের মৌলের বড় বড় নাম লেখা সময় সাপেক্ষ বা কষ্টকর হয়ে যায়। তো সেই সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানীরা বিভিন্ন চিহ্ন তৈরি করেছেন, যেগুলোর সাহায্যে আমরা সংক্ষেপে মৌলকে বুঝতে পারি। যেরকম এখানে আমি দেখো দুটো মৌলের নাম লিখেছি, অ্যালুমিনিয়াম নিকেল। অ্যালুমিনিয়ামে এই প্রথম দুটো লেটার নেওয়া হয়েছে এএল। এই এএল লিখলেই আমরা বুঝে যাব যে এই মৌলটি হচ্ছে অ্যালুমিনিয়াম। নিকেলেও একইভাবে প্রথম দুটো লেটার নেওয়া হয়েছে এনআই। এনআই লিখলেই আমরা বুঝে যাব যে এটা দিয়ে নিকেল বোঝানো হয়েছে। আমার পুরো নিকেল বা পুরো অ্যালুমিনিয়াম এই কথাটা লেখার আর দরকার নেই। এই রকমভাবে একইভাবে তোমাদের বইয়ে দেখবে আরও কয়েকটি পদ্ধতি আছে। যেরকম এটা যেরকম ইংরেজি নামের লেটার থেকে নেওয়া হয়েছে, অনেক ক্ষেত্রে তোমরা দেখবে যে ইংরেজি নামের পরিবর্তে ল্যাটিন নামের লেটার থেকে নেওয়া হয়েছে। যেরকম টিনের ক্ষেত্রে ইংরেজি নাম টিন, কিন্তু এখানে ল্যাটিন নাম হচ্ছে স্ট্যানাম। সেই স্ট্যানাম নামের বানান থেকে তোমাদের চিহ্ন নেওয়া হয়েছে, লেটার নেওয়া হয়েছে এসএন, এবং এসএন চিহ্নটি টিনের জন্য ব্যবহার করা হয়। আমরা যদি এসএন লিখি তাহলে আমরা বুঝবো যে এই চিহ্ন দ্বারা আমরা টিন মৌলটিকে চিহ্নিত করছি। বা পারদ তার ইংরেজি নাম মার্কারি, কিন্তু ল্যাটিন নাম হাইড্রাজিরাম, যেটার থেকে আমরা এইচ এবং জি এই লেটার দুটো নিয়ে এইচ জি এই চিহ্নটা পারদের জন্য আমরা ব্যবহার করি। এবং এইচ জি এটা লিখলেই আমরা সেই চিহ্ন দ্বারা সেই পারদকে চিহ্নিত করি। এটা বোঝা যায় যে এইচ জি লিখলে আমরা বুঝবো যে মৌলটি পারদ। ঠিক আছে, তো এইভাবে কিছু মৌলের ক্ষেত্রে ল্যাটিন নামকে ব্যবহার করা হয়েছে চিহ্ন তৈরি করার ক্ষেত্রে তাদের চিহ্ন যখন বিজ্ঞানীরা করেছেন। কিছু ক্ষেত্রে আবার কোনো বিখ্যাত বিজ্ঞানীর নাম নেওয়া হয়েছে। যেরকম কুরিয়ামের ক্ষেত্রে তোমরা জানো মাদাম কুরি, মানে যেসব বিখ্যাত বিজ্ঞানীরা যে মৌলগুলো আবিষ্কার করেছেন সেই বিজ্ঞানীদের নাম দেওয়া হয়েছে। যেরকম মাদাম কুরির নাম তোমরা সবাই জানো, আনস্টাইনের নাম জানো, সেখান থেকে কুরিয়াম যে মৌলটার নাম সেখান থেকে নেওয়া হয়েছে সিএম দেওয়া চিহ্ন দ্বারা কুরিয়াম বোঝা যায়। আনস্টাইনিয়াম, এখানে ইএস এই চিহ্ন দ্বারা আনস্টাইনিয়াম এই মৌলটিকে বোঝানো যায়। কিছু মৌলের ক্ষেত্রে আবার বিজ্ঞানীরা যে সেই দেশের নামকে ব্যবহার করা হয়েছে। যেরকম পোলোনিয়াম মৌলটির ক্ষেত্রে পোল্যান্ড স্থানের নাম পোলোনিয়াম, পিও এই চিহ্ন দ্বারা পোলোনিয়াম ব্যবহার করা হয়েছে। অ্যামেরেসিয়াম এএম এই চিহ্ন দ্বারা অ্যামেরেসিয়াম এই মৌলটিকে ব্যবহার করা হয়েছে আমেরিকা নামক জায়গার ব্যবহার করে। এরকম বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়েছে বিভিন্ন মৌলকে চিহ্নিত করার জন্য। আবার কিছু ক্ষেত্রে গ্রহের নাম ইউজ করা হয়েছে। যেরকম ইউরেনিয়াম, নেপচুনিয়াম, এদের ক্ষেত্রে ইউরেনাস, নেপচুন ইত্যাদি গ্রহের নাম ব্যবহার করে ইউরেনিয়াম যে লেটারের ইউ লিখলে আমরা ইউরেনিয়াম বুঝবো। নেপচুনিয়ামের ক্ষেত্রে এনপি এটা লিখলে নেপচুনিয়াম বুঝবো। এইরকম বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে বিজ্ঞানীরা বিভিন্ন মৌলকে চিহ্নিত করেছে। তোমরা একটু দেখে নেবে, পরীক্ষায় অনেক সময় আসে। তো আমরা এখানে আমাদের যেটা আলোচ্য বিষয় মেনলি সেটা হচ্ছে এই যে আমরা ক্লাস 6-এ পড়েছি যে প্রত্যেকটি পদার্থকে যদি আমরা ভাঙি, ক্ষুদ্রতম অংশ ভাঙতে থাকি তাহলে একটা ক্ষুদ্রতম অংশ পাওয়া যায়। যে অংশটিকে আর ভাঙা যায় না সেটিকে বলে পরমাণু, যার মধ্যে ওই পদার্থের সমস্ত ধর্ম বর্তমান থাকে। ঠিক আছে, এটা আমরা ক্লাস 6-এ পড়ে এসেছি। তো এই পরমাণুগুলো জুড়ে কি হয়, মৌলের অণু হয় এবং বা যৌগের অণু হয়। তো প্রথমে ভাবা হতো যে পরমাণুগুলোকে ভাঙা, মানে পরমাণুটাই পদার্থের ক্ষুদ্রতম অংশ, একে আর ভাঙা যায় না। ভাঙতে আমরা যে একদম ছোট অংশটা পাই সেটার নাম দেওয়া হয়েছিল পরমাণু, এবং এটাই হচ্ছে ক্ষুদ্রতম অংশ, একে আবার ভাঙা যায় না। ডাল্টন নামক একজন বিজ্ঞানীকে পরমাণুবাদের জনক বলা হয়। তোমরা ক্লাস 8-এই পড়বে আবার গিয়ে এগুলো বিশদে। এখন ওগুলো আমি বলছি না, তোমাদের সিলেবাসে যতটুকু আছে ততটুকুই বলছি। তো কিন্তু পরবর্তীকালে দেখা গেল বিজ্ঞানীরা দেখলেন যে না, পরমাণুকে
শুধুমাত্র যে পরমাণু ওই পদার্থের ক্ষুদ্রতম অংশ পরমাণুতেই সীমাবদ্ধ না, পরমাণুকেও আবার ভাঙা যায়। অর্থাৎ পরমাণুর মধ্যেও আরও কিছু কণার অস্তিত্ব, পরমাণুকে যদি আমরা ভাঙি তার মধ্যেও কিছু কণা বসে আছে। তো পরমাণুর ভেতরে কি কি কণা থাকে, এখানে দেখো আমি ছবি এঁকেছি তিনটে, একটা হাইড্রোজেন, একটা হিলিয়াম, একটা লিথিয়াম, এই মৌলগুলোর সাথে তোমরা পরিচিত। তো দেখা গিয়েছিল পরমাণুকে যদি ভাঙা যায়, পরবর্তীকালে বিজ্ঞানীরা দেখেছিলেন, প্রথমে ভাবা হতো পরমাণুকে আর ভাঙা যায় না, পরমাণু অবিভাজ্য, কিন্তু পরবর্তীকালে বিজ্ঞানীরা দেখেছিলেন যে পরমাণুকে যদি ভাঙা হয়, পরমাণুর মধ্যে 3 রকম কণার অস্তিত্ব পাওয়া যায়। একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে প্রোটন যেটা হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত, একটা হচ্ছে ইলেকট্রন যেটা হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত, একটা হচ্ছে নিউট্রন, এরা হচ্ছে নিস্তড়িত। দেখো এখানে আমি একটা ছোট গোলের মধ্যে পজিটিভ এঁকেছি, ঠিক আছে, এটা হচ্ছে প্রোটন, অর্থাৎ এরা হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত। আবার বাইরে একটা বড় গোল এঁকেছি, যেখানে একটা ছোট গোল এঁকেছি, এই বাইরের গোলের মধ্যেই বড় ছোট গোলটা ঘুরে বেড়াচ্ছে, যেখানে একটা নেগেটিভ চার্জ এঁকেছি, সেটার নাম হচ্ছে ইলেকট্রন, এটা হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত। আর একটা কণা থাকে যেটা হাইড্রোজেনে নেই, যেটা হিলিয়াম এবং লিথিয়ামে তোমরা দেখতে পাবে, পজিটিভ চার্জের সাথে। দেখো এখানে দুটো গোল আছে, যেখানে কোনো প্লাস বা মাইনাস কোনো কিছুই আমি লিখিনি, শুধু এমনি গোল এঁকে রেখে দিয়েছি। তো এটার নাম হচ্ছে নিউট্রন, মানে এরা হচ্ছে নিস্তড়িত, এদের না পজিটিভ চার্জ আছে না নেগেটিভ চার্জ আছে। বোঝা গেল তাহলে পরমাণুকে ভাঙলে আমরা 3 রকম কণার অস্তিত্ব পেয়েছি। মানে বিজ্ঞানীরা যখন পরমাণুকে ভেঙেছেন পরবর্তীকালে, তখন দেখা গেছে যে পরমাণু পদার্থের ক্ষুদ্রতম অংশ পরমাণু নয়, পরমাণুকেও ভাঙা যায়। পরমাণুকে ভাঙলে আরও 3 রকম কণার অস্তিত্ব পাওয়া যায়, যেটা হচ্ছে প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন। প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত, ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত এবং নিউট্রন হচ্ছে নিস্তড়িত। মানে প্রোটনের যেটা চার্জ সেটা হচ্ছে পজিটিভ, ইলেকট্রনের যেটা চার্জ সেটা হচ্ছে নেগেটিভ, আর নিউট্রনের কোনো চার্জ বা নিউট্রনের মধ্যে কোনো তড়িৎ নেই। বোঝা গেল? অর্থাৎ আমরা পরমাণুর মধ্যে করকম কণার অস্তিত্ব পেলাম? 3 রকম। পরের প্রশ্ন হচ্ছে এরা কিভাবে পরমাণুর মধ্যে থাকে, এদের কিভাবে পরমাণুর মধ্যে এদের সজ্জাটা কীরকম হয়, বা পরমাণুর ভেতরে এরা কি যেরকমভাবে ইচ্ছা সেরকমভাবে থাকতে পারে না, তার কোনো নির্দিষ্ট পদ্ধতি আছে যে এরা এইভাবে থাকে? দেখো আমি যে এঁকেছি সেটা কিন্তু একটা নির্দিষ্ট পদ্ধতিতে এঁকেছি। মাঝখানে প্রথমে একটা গোল এঁকেছি, তার বাইরে একটা বড় গোল এঁকেছি, ঠিক আছে। মাঝখানের গোলটাতে আমি কিন্তু শুধু পজিটিভ, মানে যে ছোট ছোট গোল এঁকেছি সেখানে পজিটিভ চার্জ দিয়েছি, আর যে গোল আছে সেখানে কোনো চার্জ নেই, অর্থাৎ প্রোটন এবং নিউট্রন কণা আছে, ঠিক আছে। আর বাইরের যে গোলটা আছে সেখানে দেখবে নেগেটিভ চার্জ কণা দিয়েছি, সেখানে কিন্তু কোনো পজিটিভ চার্জযুক্ত কণা বা ওই যে শুধু গোল এঁকে দিইনি যে যেখানে পজিটিভ বা নেগেটিভ কিছু নেই, ঠিক আছে। তো দেখা যায় পরমাণুর মধ্যে 2টো অংশ আছে, একটা হচ্ছে কেন্দ্রক আর এক বা নিউক্লিয়াস। যে কোনো গোলক বা বৃত্তের মানে গোল যদি এটাকে ধরি, তার কেন্দ্রভাগে এটা বসে আছে, সেই জন্য এটাকে কেন্দ্রক বলা হয়, এবং মেনলি এটাকে নিউক্লিয়াস বলা হয়, নিউক্লিয়াস বা কেন্দ্রক। এবং এই কেন্দ্রকে কে বসে থাকে? প্রোটন এবং নিউট্রন, অর্থাৎ ধনাত্মক চার্জযুক্ত কণা থাকে এবং নিস্তড়িত কণা থাকে। আর বাইরের ওই যে ঘুরছে এই জায়গাটা, এটাকে বলা হয় ইলেকট্রন মহল। এখানে ওই ঋণাত্মক চার্জযুক্ত যে কণা, যার নাম বিজ্ঞানীরা দিয়েছিল ইলেকট্রন, সেটা হচ্ছে ওই ইলেকট্রন মহলে থাকে, যে মানে যেটা মানে এই ইলেকট্রনগুলো যেখানে ঘুরে বেড়ায় সেই জায়গাটাকে বলা হয় ইলেকট্রন মহল। অর্থাৎ পরমাণুর মধ্যে 2টি অংশ থাকে, কেন্দ্রক বা নিউক্লিয়াস, কেন্দ্রক বা নিউক্লিয়াস এবং ইলেকট্রন মহল। তাহলে নিউক্লিয়াসে কে থাকে? প্রোটন এবং নিউট্রন, এবং ইলেকট্রন মহলে থাকে ইলেকট্রন, ঠিক আছে। তোমাদের ছবিতে একবার দেখিয়ে দিই, দেখো এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে কোনো নিউট্রন থাকে না, সেই জন্য শুধু পজিটিভ চার্জ এঁকেছি, অর্থাৎ কেন্দ্রকে বা নিউক্লিয়াসে শুধু প্রোটন কণা আছে আর বাইরে ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে। হিলিয়ামের ক্ষেত্রে প্রোটন কণা এবং নিউট্রন কণা আছে, 2টো প্রোটন কণা, 2টো পজিটিভ চার্জ এঁকেছি, 2টো গোল এঁকেছি যাতে কোনো পজিটিভ কোনো নেগেটিভ নেই, আর বাইরে 2টো নেগেটিভ চার্জযুক্ত কণা ঘুরে বেড়াচ্ছে, যেটাকে বলা হয় ইলেকট্রন।
পরের লিথিয়ামেও তোমরা দেখো 3টা পজিটিভ চার্জযুক্ত কণা এঁকেছি। আর আমি এখানে 3টে পজিটিভ চার্জযুক্ত কণা এঁকেছি আর 4টে নিউট্রন এঁকেছি, ঠিক আছে। আর বাইরে এখানে দেখো 3টে পজিটিভ চার্জযুক্ত কণা এঁকেছি আর বাইরে 3টে আমি নেগেটিভ চার্জযুক্ত কণা এঁকেছি, ঠিক আছে। অর্থাৎ বাইরের যে স্থানে যে তোমরা যে বাইরের জায়গাগুলো দেখছো সেটা বলা হয় ইলেকট্রন মহল, আর এই জায়গাটাকে বলা হয় কেন্দ্রক বা নিউক্লিয়াস, ঠিক আছে। এই যে বাইরের এই বিভিন্ন কক্ষপথ, এই যে এই কক্ষপথ এই কক্ষপথ এই কক্ষপথ বলে এগুলোকে, এখানে ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায় এবং এই একটা প্রোটন এবং একটা ইলেকট্রনের যে চার্জ বা তড়িৎ তার পরিমাণ সমান হয় এবং এই জন্য কি করে, একটা ধনাত্মক চার্জ একটা ঋণাত্মক চার্জকে প্রশমিত করে দেয়। আবার বলছি, একটা প্রোটন এবং একটা ইলেকট্রনের চার্জের পরিমাণ বা তড়িতের পরিমাণ সমান হয়। এই জন্য একটি ধনাত্মক চার্জ যদি সমান হয়, ধরো 5টা পজিটিভ চার্জ আছে 5টা নেগেটিভ চার্জ আছে, তাহলে তারা কি করবে, একে অপরকে প্রশমিত করে দিবে। ঠিক একইভাবে এইভাবে ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জ পরস্পরকে প্রশমিত করে দেয়। এর ফলে একটা নিস্তরিত অবস্থার সৃষ্টি হয়। তো নিস্তরিত অবস্থার সৃষ্টি হয় তার মানে কি, আমরা যখন কোনো পদার্থকে ধরি আমরা কিন্তু শক খাই না বা শক খাওয়ার ভয় করি না, আমরা কিন্তু সহজে যে কোনো পদার্থকে ধরি। আমাদের চারপাশে যে এত পদার্থ আছে আমরা কিন্তু ধরার আগে ভাবি না যে এটা ধরলে আমি কারেন্ট লাগতে পারে, শক লাগতে পারে, কারণ তার মধ্যে তো চার্জযুক্ত কণা ঘুরে বেড়াচ্ছে। তাহলে কিভাবে আমরা তাতে কারেন্ট খাচ্ছি না বা শক খাচ্ছি না, কেননা তাতে যটা ইলেকট্রন আছে তটাই প্রোটন আছে, অর্থাৎ যটা ধনাত্মক চার্জ আছে তটাই ঋণাত্মক চার্জ আছে, অর্থাৎ দুটো বিপরীত চার্জযুক্ত জিনিসের জন্য একে অপরকে প্রশমিত করে দিচ্ছে। এই জন্য পরমাণু নিস্তরিত হয়, অর্থাৎ এদের মধ্যে কোনো চার্জ বা আধান থাকে না, এদের মধ্যে কোনো তড়িৎ থাকে না। বোঝা গেল? এই কোশ্চেনটা আসে অনেক সময়, পরমাণু নিস্তরিত কেন হয়। এবং তোমরা বুঝতেই পারছো, যখন প্রোটন কি করবে, পরস্পরকে বিকর্ষণ করবে, কারণ একই চার্জ বা একই আধান পরস্পরকে বিকর্ষণ করে, অর্থাৎ দূরে চলে যায় একে অপরের থেকে। আর বিপরীত আধান অর্থাৎ প্রোটন এবং ইলেকট্রন পরস্পরকে আকর্ষণ করবে। একইভাবে ইলেকট্রনও পরস্পরকে বিকর্ষণ করবে, অর্থাৎ একই আধান থাকলে পরস্পরকে বিকর্ষণ করবে, অর্থাৎ দূরে চলে যাবে। আর বিপরীত আধান থাকলে পরস্পরের কাছে আসবে, অর্থাৎ আকর্ষণ করবে, ঠিক আছে। পরমাণু নিস্তরিত কেন হয় সেটা আমরা জানলাম। এবার আমরা পড়ব, দুটো টার্ম পড়ব, পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা। পারমাণবিক সংখ্যা কাকে বলে? পারমাণবিক সংখ্যা হচ্ছে কোনো মৌলের পরমাণুর প্রোটনের সংখ্যাকে আমরা ওই পরমাণুর পারমাণবিক সংখ্যা বলি বা পরমাণু ক্রমাঙ্ক বলি, ঠিক আছে। অর্থাৎ কোনো মৌলের পরমাণুর প্রোটন যে সংখ্যা, নিউক্লিয়াসে থাকা প্রোটনের যে সংখ্যা, তাকেই পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক বলা হয়। আর ভর সংখ্যা বলে হলো কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রনের যে মোট সংখ্যা তাকে আমরা বলি ভর সংখ্যা, ঠিক আছে। অর্থাৎ শুধু প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বলে, আর প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যাকে ওই পরমাণুর ভর সংখ্যা বলে। এবং একটি এই যে ভর সংখ্যা বা পারমাণবিক সংখ্যা যে আমি বলছি, এই যে বাইরে যে ইলেকট্রন থাকে, আমরা ভাবতেই পারি যে ইলেকট্রনের ভর সংখ্যা বা ইলেকট্রনের ভরের কথা তো এলো না, কারণ এই যে ইলেকট্রন যে থাকে, এই ইলেকট্রনের ভর এতটাই নগণ্য, অর্থাৎ এই প্রোটন বা নিউট্রনের ভরের 1800 ভাগের 1 ভাগ, অর্থাৎ প্রোটন বা নিউট্রনের ভরকে যদি 1800 বার ভাগ করি, আমি 1800টা ভাগে ভাগ করি, তার একটা অংশের মান হচ্ছে ওই ইলেকট্রনের
ভরের মান, অর্থাৎ যা খুবই নগণ্য, যার মান মানে ধরাই যায় না তার। তো সেই জন্য আমরা প্রোটন এবং নিউট্রনের যে মোট ভর, সেই ভরকেই মোটামুটিভাবে কোনো পরমাণুর ভর হিসাবে গণ্য করা হয়। ঠিক আছে, আচ্ছা এবার তোমাদের বইয়ে দেখবে যে কয়েকটা পরমাণুর ছবি আছে। ঠিক আছে, তার আগে হিলিয়াম পরমাণুতে বিভিন্ন কণার সংখ্যা আছে। তোমরা আগের পৃষ্ঠায় দেখবে যে হিলিয়াম পরমাণু আছে। হিলিয়াম পরমাণুতে সেখানে প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা লিখবে। দেখো এখানে হিলিয়াম পরমাণুতে ভেতরে কোন গোল দুটোতে পজিটিভ চার্জ আছে কটা গোলে? দুটো গোলে। ঠিক আছে, তার মানে প্রোটন সংখ্যা হচ্ছে 2, ইলেকট্রন সংখ্যা হচ্ছে বাইরের কক্ষে কটা গোল ঘুরে বেড়াচ্ছে এবং যার সেই যে গোলের মধ্যে একটা মাইনাস লিখে দেওয়া হয়েছে, নেগেটিভ লিখে দেওয়া হয়েছে, সেরকম গোলের সংখ্যা হচ্ছে 2। এবং আমরা জানি যে প্রোটন সংখ্যা যটা হবে, যেহেতু আমরা প্রোটন সংখ্যা পেয়ে গেলাম 2, আমরা লিখতে পারি যে ইলেকট্রন সংখ্যাও 2। আর নিউট্রন সংখ্যাও দেখো এখানে দুটো, ওই নিউক্লিয়াসের ভেতর, এটা তো নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস ভেতর আরও দুটো গোল চিহ্ন আছে যেখানে কোনো পজিটিভ বা নেগেটিভ চিহ্ন নেই, তার সংখ্যা হচ্ছে 2। তার মানে প্রোটন সংখ্যা 2, ইলেকট্রন সংখ্যা 2, নিউট্রন সংখ্যাও 2। তাহলে পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক কি? পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক আমি বললাম যে প্রোটনের সংখ্যা। প্রোটনের সংখ্যা আমরা কত পেলাম? 2। আর ভর সংখ্যা কত? প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যা মানে 2 + 2 = 4। ঠিক আছে, হলো। এবার দেখো এখানে কয়েকটা ছবি আছে, সেই ছবিগুলো দেখে আমরা ফিল আপ করবো যে এখানে প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা, পারমাণবিক ক্রমাঙ্ক, ভর সংখ্যা কত। আমি কার্বনটা করে দিচ্ছি, তোমরা সোডিয়াম এবং ক্লোরিনটা বাড়িতে চেষ্টা করবে। ঠিক আছে, পারবে, কোনো কঠিন নেই। কার্বনে প্রোটন সংখ্যা কত? এখানে দেখো আর আলাদা করে দেয়নি, প্লাস চার্জ লিখে তার পাশে 6 লিখে দিয়েছে। তার মানেই এই ছোট গোলটাই হচ্ছে কেন্দ্রক বা নিউক্লিয়াস, তার ভেতর যেটা প্লাস চার্জ লিখছে সেটাই হচ্ছে প্রোটনের সংখ্যা। মানে প্রোটনের সংখ্যা হচ্ছে 6। ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যাও তাহলে আমরা লিখতে পারি 6, যেহেতু প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান হয় আমরা জানি পরমাণুতে। তাও দেখো বাইরের কক্ষে কটা এরকম গোল ঘুরে বেড়াচ্ছে যেখানে নেগেটিভ চার্জ লেখা আছে 1 2 3 4 5 6। তার মানে ইলেকট্রন সংখ্যা 6, এটা হচ্ছে ইলেকট্রন মহল। ঠিক আছে, এরকম বিভিন্ন কক্ষপথ বলে এগুলো, কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায়। ঠিক আছে, তোমরা যখন উঁচু ক্লাসে উঠবে আরও বিশদে পড়বে। এবার নিউট্রন সংখ্যা কত? এখানে দেখো এই কেন্দ্রক বা নিউক্লিয়াসের ভেতরে আর একটা গোল আছে যেখানে পজিটিভ বা নেগেটিভ কিছু নেই, তার পাশেও 6 লেখা আছে, তার মানে নিউট্রন সংখ্যা 6। এবার পারমাণবিক ক্রমাঙ্ক কত? যেহেতু প্রোটনের সংখ্যাকে আমরা পারমাণবিক ক্রমাঙ্ক বলি, সেই জন্য পারমাণবিক ক্রমাঙ্ক 6। আর ভর সংখ্যা হচ্ছে নিউট্রন এবং প্রোটনের মোট সংখ্যা হচ্ছে ভর সংখ্যা, সেই জন্য ভর সংখ্যা হচ্ছে 12। 6 + 6 12। একইভাবে তোমরা সোডিয়াম এবং ক্লোরিনটাও করবে। ঠিক আছে, এবার আমরা দুটো টার্ম পড়বো, আর একটা ক্যাটায়ন এবং অ্যানায়ন। দেখো আমরা পড়লাম যে পরমাণু নিস্তরিত হয় কেন না সেখানে প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা কম মানে সমান হয়। প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান হওয়াতে কি হয় যে ধনাত্মক এবং ঋণাত্মক যে চার্জ সেটা সমান হয় এবং তারা একে অপরকে প্রশমিত করে যায়। কিন্তু যদি প্রোটন এবং নিউট্রনের সংখ্যা প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান হয়, সেই জন্য তারা পজিটিভ এবং নেগেটিভ মানে ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জ একে অপরকে প্রশমিত করে দেয়, সেই জন্য পরমাণু নিস্তরিত হয়। কিন্তু যদি প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান না হয় তাহলে কি ঘটনা ঘটবে? যদি কোনোটার সংখ্যা বেড়ে যায় বা কোনোটার সংখ্যা কমে যায়, এক্ষেত্রে কি হয় যে কোনো মৌলের পরমাণু থেকে এক বা একের বেশি যদি ইলেকট্রন বেরিয়ে যায়, এবার প্রশ্ন আসে শুধু ইলেকট্রনই বেরাবে, প্রোটন কি বেরাবে না? ইলেকট্রনই শুধু বেরাতে পারে, প্রোটন কিন্তু বেরাতে পারে না। প্রোটন বেরানোটা একটা আলাদা ঘটনা, এটা তোমরা অনেক উঁচু ক্লাসে পড়বে। ইলেকট্রনটা বাইরের কক্ষে ঘোরে, তার বেরানোটা অনেক সহজ, আমরা সহজেই তাকে বের করতে পারি। প্রোটনকে বের করা তো সহজ নয়, সেই জন্য হয় ইলেকট্রনকে আমরা যোগ করি, না হলে ইলেকট্রনকে বের করি। তো যদি মৌলের পরমাণু থেকে এক বা একের বেশি ইলেকট্রন বেরিয়ে যায়, তখন কি হয়? প্রোটন সংখ্যার চেয়ে ইলেকট্রন সংখ্যা কমে যাবে, অবশ্যই, যে ইলেকট্রন তো বেরিয়ে গেল।
তাহলে কি হলো, আর যত প্রোটন ছিল তত ইলেকট্রন তার থেকে কম হয়ে গেল। ধরো 10টা প্রোটন ছিল, 10টা ইলেকট্রন ছিল, আমার 4টা ইলেকট্রন বেরিয়ে গেল, তাহলে এখন কটা থাকলো, 6টা ইলেকট্রন থাকলো আর 10টা প্রোটন থাকলো। তাহলে প্রোটন সংখ্যা বেশি হলো, ইলেকট্রন সংখ্যা কম হলো। তাহলে চার্জ কার বেশি হলো, প্রোটনের 10টা চার্জ মানে 10টা পজিটিভ চার্জ, আর এদিকে 6টা নেগেটিভ চার্জ, তাহলে পজিটিভ চার্জ তো বেশি হয়ে গেল। তাহলে এই পরমাণুটা ধনাত্মক আধানযুক্ত আয়ন হয়ে গেল এবং এটাকে বলা হয় ক্যাটায়ন। এবার ক্যাটায়ন, এই আয়নটা কি, যখনই পরমাণু ইলেকট্রন গ্রহণ করে বা ইলেকট্রন ত্যাগ করে তখন সেটা আয়নে পরিণত হয়, ঠিক আছে, তখন তাকে আয়ন বলা হয়। তো যখন ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যার চেয়ে ইলেকট্রন সংখ্যা কম হয় তখন ধনাত্মক আধানযুক্ত আয়ন বা ক্যাটায়ন উৎপন্ন হয়। আবার যখন ইলেকট্রন গ্রহণ করে পরমাণুটা তখন কি হয়, প্রোটন সংখ্যার চেয়ে ইলেকট্রন সংখ্যা বেশি হয়ে যায়। অর্থাৎ ধরো 10টা প্রোটন ছিল, ইলেকট্রন সংখ্যা ছিল 10টা, এবার আমি আরও দুটো ঢুকিয়ে দিলাম, মানে 12টা ইলেকট্রন ঢুকিয়ে দিলাম, তাহলে 12টা নেগেটিভ চার্জ হয়ে গেল, 10টা পজিটিভ চার্জ হলো। তাহলে এখন কি হলো, যে ঋণাত্মক আধানযুক্ত আয়ন হয়ে গেল, তাহলে এটাকে বলা হয় অ্যানায়ন, ঠিক আছে। অর্থাৎ যখন কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করবে তখন সেটা ঋণাত্মক আধানযুক্ত আয়নে পরিণত হবে, একে বলাবো অ্যানায়ন। যেটা ঋণাত্মক আধানযুক্ত আয়ন, মনে রাখবে অ্যানায়ন হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত আয়ন, আর ক্যাটায়ন হচ্ছে যখন কোনো পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে যাবে, ইলেকট্রনের সংখ্যা কমে যাবে, যেটা হচ্ছে ধনাত্মক আধানযুক্ত আয়ন, তাকে বলছে ক্যাটায়ন। তোমাদের আজকে এত দূরই থাক, ঠিক আছে।